বিদ্যুতের দাম বাড়ল, গ্রাহক পর্যায়ে বেড়েছে ইউনিট প্রতি ১ টাকা ৫২ পয়সা। অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে মির্জা ফখরুলের আহ্বান। সাতক্ষীরায় বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি আহত, জয়পুরহাট সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা। এবং বরগুনার আমতলীতে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছেন মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম, গ্রাহক পর্যায়ে দাম বাড়ল প্রায় ১৭%। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির নতুন আদেশে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয়েছে। আজ বিইআরসি এক সংবাদ সম্মেলনে জানায়, গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮% এবং পাইকারি পর্যায়ে গড়ে ১৯.৮৫% দাম বাড়ানো হয়েছে। আবাসিক গ্রাহকদের লাইফলাইন 0 থেকে 50 ইউনিটের দাম ইউনিট প্রতি ৫ টাকা ৩২ পয়সা করা হয়েছে। আবাসিক গ্রাহকদের প্রথম ধাপে 0 থেকে ৭৫ ইউনিটের দাম ৬ টাকা ১৮ পয়সা, দ্বিতীয় ধাপে ৭৬ থেকে ২০০ ইউনিটে ৮ টাকা ৫০ পয়সা, তৃতীয় ধাপে ২০১ থেকে ৩০০ ইউনিটে ৯ টাকা ১০ পয়সা, চতুর্থ ধাপে ৩০১ থেকে ৪০০ ইউনিটে ৯ টাকা ৬২ পয়সা, পঞ্চম ধাপে ৪০১ থেকে ৬০০ ইউনিটে ১৫ টাকা ১ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে ১৭ টাকা ৩৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনায় তিনি কথা বলেন। নিজ এলাকায় উন্নয়নে সবাইকে উদ্বুদ্ধ হতে বলেন মির্জা ফখরুল। তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। এ সময় তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তার আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার সেই বিভ্রান্ত না হয়ে যাই। মেহেরপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির হুমকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে বালিয়ারপুর গ্রামে লস্কর আলীর বাড়ির দরজার সামনে কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও চিরকুটের মধ্য দিয়ে হুমকি দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশকে খবর দিলে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নেন। সাতক্ষীরা কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার রাতে বসন্তপুর সীমান্তবর্তী কালিন্দা নদী এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন শীতলপুর গ্রামের মহিউদ্দিন ও শাহিন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১ বছর আগে তারা অবৈধভাবে ভারতে গিয়ে তামিলনাড়ুতে শ্রমিক হিসেবে কাজ করতেন। দেশে ফেরার সময় কালিন্দী নদীর সাঁতরে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সাতক্ষীরা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন, দুজনেরই অস্ত্রোপচার প্রয়োজন। জয়পুরহাটের ৫ বিবি উপজেলার
পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এই ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই স্থানে বারবার সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ জানায় স্থানীয়রা, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিজিবি। ওদের ভিতরে ঘিরার কথা, কিন্তু এরা 150 গজের মানে বাংলাদেশের ধার দিয়ে বেড়া দিচ্ছে। তাতে সীমান্তে আমাদের চলাফেরা খুব সমস্যা। আমরা যদি জমিতে যাই তো আমাদের ওরা গুলিও করতে পারে, যে তার কারণে বেড়া কাটতে আইছে। তো এটা আমরা সুষ্ঠু সমাধান চাই। বরগুনার আমতলীতে একটি স্কুলের সেপটিক ট্যাঙ্কে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকাল 10টার দিকে আমতলী একে স্কুলের সেপটিক ট্যাঙ্কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্কুলটির একটি সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নামেন 2 শ্রমিক। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ট্যাঙ্কের ভেতরেই অচেতন হয়ে পড়েন তারা। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন উপজেলার চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের জাফর এবং হলদিয়া গ্রামের জাহিদ। খুলনায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত ও 8 যাত্রী আহত হয়েছেন। সকাল 9:30টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর সরমান সাইদ জেলার পাইকগাছার বাসিন্দা। স্থানীয়রা জানান, বাসটিতে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল, পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনায় 8 জন আহত যাত্রীদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। শত কোটি টাকা খরচেও পানির প্রবাহ নেই কিশোরগঞ্জের নরসুন্দায়। এবং আম গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি চাঁপাই নবাবগঞ্জবাসীর। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম কমানো হলেও রাজধানীর উপকণ্ঠে শ্রীপুরে এর কোনো প্রভাব পড়েনি। আগের দামেই বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। এ বিষয়ে বিস্তারিত জানাতে শ্রীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাব খান। শিহাব, আমাদের জানাবেন, এই যে সিলিন্ডারের যে দাম পরিবর্তন হয়েছে সেটির এখনো পর্যন্ত সেখানে কোনো প্রভাব পড়েনি। এতে আসলে যারা ভোক্তা রয়েছেন তাদের কি বলবার আছে, বা সেখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? গাজীপুরের শ্রীপুরে যে গ্যাসের দাম কমানো হয়েছে দেশ জুড়ে, এর প্রভাব কিন্তু গাজীপুরের শ্রীপুরে এখন পর্যন্ত পড়েনি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গতকাল 1885 টাকার দাম নির্ধারণ করেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। কিন্তু এর প্রভাব আসলে কেন পড়েনি এমন প্রশ্ন করেছিলাম এই সিলিন্ডার বিক্রেতার সাথে, সিলিন্ডার ব্যবসার সাথে জড়িত যারা আছেন তাদের সাথে। তারা জানিয়েছেন যে সরকার নির্ধারিত যে নতুন দাম, এই নতুন দামে এখন পর্যন্ত কিন্তু নতুন দামের গ্যাস সিলিন্ডার গুলো বাজারে আসেনি। তাদের পূর্বের দামে কেনা যে সিলিন্ডার গুলো রয়েছে তা যদি এখন তারা বিক্রি করতে যান, সেক্ষেত্রে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে, ব্যাপক ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে। এইসব কারণেই কিন্তু ব্যবসায়ীরা এখন পর্যন্ত পুরনো দামেই কিন্তু শ্রীপুরের বাজারগুলোতে কিন্তু গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। আমি এছাড়াও কথা বলেছিলাম খুচরা ক্রেতা যারা আছেন ভোক্তা পর্যায়ে তাদের সাথে। তারা জানিয়েছেন যে প্রশাসনের ব্যাপক নজরদারি দরকার হচ্ছে, যে ব্যবসায়িক যারা আছেন যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙার মতো জনবল
সেই সিন্ডিকেট ভাঙার মতো যে শক্তি সেটার কথাও কিন্তু তারা জানিয়েছেন। আমি সামগ্রিক বিষয়ে কথা বলেছিলাম খুচরা বিক্রেতা, ক্রেতা, ডিলার, এলপিজি ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছেন এমন ব্যবসায়ীদের সাথে। তারা জানিয়েছেন বাজারে থাকা যে সিলিন্ডারগুলো রয়েছে তাদের কিন্তু পূর্বের দামেই কিন্তু সিলিন্ডারগুলো কেনা রয়েছে। বাজারে নতুন দামের সিলিন্ডার এখন পর্যন্ত আনেনি। এছাড়াও কোম্পানিগুলো কিন্তু দাম কমলে পূর্বের দামের সাথে কিন্তু সিলিন্ডার পূর্বের দামের সাথে যে সিলিন্ডারের যে দাম সমন্বয় করা, অর্থাৎ দাম কমে গেলে সিলিন্ডার প্রতি যে ভর্তুকি দেয়া সেটা কিন্তু কোম্পানি কখনোই করে না। এইসব কারণে তারা লোকসানের যে একটা প্রভাব রয়েছে, এই লোকসান হওয়ার কারণে এখানে যারা ডিলার রয়েছে তারা কিন্তু পূর্বের দামেই কিন্তু সিলিন্ডার এখন পর্যন্ত বিক্রি করছেন। পাশাপাশি কিন্তু খুচরা বাজারেও কিন্তু দাম যে সরকার কমিয়েছে তার প্রভাব কিন্তু পড়েনি। তবে প্রশাসনের নজরদারি বাড়ানোর কথা বলেছেন ভোক্তা পর্যায়ের ক্রেতারা। শিমু, এই ছিল শ্রীপুর থেকে সবশেষ। শিহাব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম সংক্রান্ত সর্বশেষ তথ্য আমাদের জানাচ্ছিলেন শ্রীপুর থেকে আমাদের প্রতিনিধি শিহাব খান। শত কোটি টাকা খরচ করেও পানি প্রবাহ নিশ্চিত হয়নি নরসুন্দার। উল্টো উৎসমুখ ভরাট আর অপরিকল্পিত উন্নয়নে কার্যকারিতা হারিয়েছে পুরো উদ্যোগ। দখল দূষণে মৃত প্রায় কিশোরগঞ্জ শহরের প্রাণ এই নদী। প্রতিনিধি শফিক আদনানের তথ্য, ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জ শহরের প্রাণ নরসুন্দা বয়ে গেছে শহরের বুক চিরে। একসময় প্রমত্তা ও খরস্রোতা নরসুন্দা নদীতে ভিড়ত বড় বড় সওদাগরী নৌকা। ফলে নৌপথ কেন্দ্রিক বাণিজ্যে বিখ্যাত হয়ে ওঠে কিশোরগঞ্জ। সেই ইতিহাস জীবিত, তবে নরসুন্দা আজ মৃতপ্রায়। পানি প্রবাহহীন কচুরিপানায় ঠাসা ময়লা আবর্জনার ভাগাড়। দখল দূষণে বিপর্যস্ত অবস্থা। নদী পাড়ের বহু জায়গা বেদখল, যেখানে অবৈধভাবে তৈরি হয়েছে অসংখ্য স্থায়ী ও অস্থায়ী স্থাপনা। আমরা চাই এটা পানি যোগাযোগটা ব্রহ্মপুত্রের সাথে যোগাযোগ করে দেওয়ার দাবিটা করি আমরা। আগে তো আমরা মাছ মারিয়া খাইতাছি, পানি সানি চলছে, সব কিনো করতেছি, ফসলও মারা খাইতাছি, আর অন্ত কিচ্ছু না, খালি ফুটা যায়নি। জেলাবাসীর দাবির প্রেক্ষিতে 2012 সালে নরসুন্দা নদী কেন্দ্রিক একটি প্রকল্প নেয় সরকার। এতে ব্যয় ধরা হয় 110 কোটি 85 লাখ টাকা। প্রকল্পের মধ্যে ছিল হোসেনপুর থেকে 33 কিলোমিটার নদী পুনঃখনন। 2017 সালে কাজ শেষ হলেও ফেরেনি প্রত্যাশিত পানি প্রবাহ। হতাশ কিশোরগঞ্জবাসীর অভিযোগ বিস্তর নিয়ম ও দুর্নীতির। নরসুন্দা নদীকে যদি টাউনার যে বাঁধ আছে সেই বাঁধটাকে উন্মুক্ত করে দিয়ে একটা প্রবাহমান নরসুন্দা চৌগাঁও পর্যন্ত একটা মেগা প্রজেক্টের মাধ্যমে যদি করা যায় তাহলে এই নরসুন্দার প্রাণ প্রবাহ সৃষ্টি হবে। নদীকে ঘিরে শহর সাজানো ছিল প্রকল্পের উদ্দেশ্য। ছোট বড় মিলিয়ে 11টি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, ওয়াকওয়ে, 2টি পার্ক, মুক্ত মঞ্চ, নদী পর্যবেক্ষণ, সুউচ্চ টাওয়ার সহ আরও কিছু অবকাঠামোর কাজ হয় তখন। তবে 11টি সেতুর মধ্যে 4টির সঙ্গে শহরের রাস্তাগুলোর কোনো সংযোগ স্থাপিত হয়নি এখনও। রয়েছে প্রকল্পের আরও নানা অসঙ্গতি। আমাদের নরসুন্দা নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমরা বর্তমানে একটি সমীক্ষা বাস্তবায়ন করছি। এই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করব কিনা সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামও নরসুন্দর রক্ষার কথা বলেছেন জাতীয় সংসদে। ব্রহ্মপুত্র পানিটা প্রবেশ করলে কিন্তু নদীতে পানির প্রবাহ থাকবে এবং এটাই কাজটা করতেছে এবং ইতিমধ্যে মনে হয় প্রকল্প তৈরি হয়েছে। আশা করি যে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই নরসুন্দা নদীর খনন কাজ শুরু হবে এবং এই প্রকল্পটা বাস্তবায়ন হবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ। 4তলা টার্মিনালের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে 222 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে এটি নির্মিত হলে শহরের ভেতর থেকে টার্মিনাল সরিয়ে নেওয়া সম্ভব হবে। ফলে যানজট কমবে, আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের কাউন্টার এক ছাদের নিচে আসবে। রাজশাহী বাস টার্মিনাল নিয়ে সহকর্মী বুলবুল হাবিবের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। শহরের বাইরে 2004 সালে 7.41 একর জমির উপর গড়ে ওঠা নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনালের বর্তমান চিত্রটা এমন। একটু বৃষ্টিতে পানি কাদায় একাকার, শুষ্ক মৌসুমে আবার ধুলায় আচ্ছাদিত হয়ে পড়ে পুরো এলাকা। আন্তঃজেলা বাস টার্মিনাল হলেও ভিতরে যাত্রী সেবার কোনো বালাই নেই।
বসার সিট ভেঙে গেছে, পুরো এলাকাটা অন্ধকারাচ্ছন্ন ও স্যাঁতসেঁতে। নির্মাণের পর কখনো আর সংস্কার করা হয়নি টার্মিনালটি। একের মতো পানি জমে আছে এখানে, পুরো টার্মিনালই। গাড়ি রাখার পরিবেশও খারাপ, আবার চলাফেরার তো অবস্থা আরও খারাপ। বৃষ্টির কারণে ভেঙে গেছে, কাদা, কারণ মানুষ চলাচল করতে সমস্যা হচ্ছে প্রচুর। মেরামত করার কোনো দেখতে পাচ্ছি না। ধুলে জমে থাকে, পানি শুকিয়ে গেলে গাড়ি জোরে জোরে যায়, তখন দেখা যায় ধুলে উড়ে কাউন্টার পর্যন্ত চলে যাচ্ছে। টার্মিনালের এই অবস্থায় প্রায় 22 বছর পর শহরের ভিতর থেকে টার্মিনাল সরিয়ে এনে এই জায়গার উপর 222 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে চায় আরডিএ। প্রায় 3.5 একর জমির উপর নির্মাণ করা হবে 4তলা মাল্টি স্টোরেজ বাস টার্মিনাল। প্রতিটি ফ্লোরে 60 থেকে 70টি বাস রাখা সম্ভব হবে। সব মিলিয়ে 500 থেকে 600টি বাস রাখা যাবে। কর্তৃপক্ষ বলছে বাস কাউন্টার ও যাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা থাকবে। সবচেয়ে বড় বিষয় যে ড্রেনেজ ব্যবস্থার লেভেল যদি মেনটেন করে ড্রেন করা যায়, তাহলে এই জলজট যান এগুলো থাকবে না। যাচাই বাছাই শেষে পরিকল্পনাটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একনেকে পাশ হলেই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2029 সালের জুন মাস পর্যন্ত। গাড়ি তো আরও বাড়বে, কমবে না। সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 600-700-500 গাড়ি রাখার ব্যবস্থা না হলে আসলে এটা করা আর না করা সমান কথাই হবে বলে আমি মনে করি। নতুন টার্মিনাল চালু হলে শহরের যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে, যাত্রী ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দর্শক, দেশের খবরে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। স্বাদ, ঘ্রাণ আর গুণগত মানে দেশের আমপ্রেমীদের হৃদয়ে জয় করে নেওয়া মেহেরপুরের জিআই স্বীকৃত হিমসাগর আম এখন বাজারে। বাগান থেকে সরাসরি সংগ্রহ করা এই সুস্বাদু আম দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। উপজেলা পরিষদ বাগান থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। জুলফিকার, যেহেতু আম ইতোমধ্যে বাজারে চলে এসেছে, আমাদের জানাবেন যেখানে আছেন সেখানে আসলে আম উৎসব কেমন চলছে এবং দাম আসলে কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শিমুল। যেমনটি বলছিলেন, আপনি জানেন যে চাপাই আমের রাজধানী চাপাইকে বলা হলেও সুমিষ্ট আমের রাজধানী কিন্তু মেহেরপুরকে বলা হয়, কারণ এই মেহেরপুরেই রয়েছে বিশ্বের সবচাইতে ভালো আম, সুমিষ্ট আম হিমসাগর। এই হিমসাগরের জন্ম মেহেরপুরে, যে কারণে গত বছর এই আমকে জিআই স্বীকৃতির দিয়েছে সরকার। মেহেরপুরে ইতিমধ্যে আম ভাঙা শুরু হয়েছে, গতকাল থেকে এই হিমসাগর আম ভাঙা শুরু হয়েছে। যারা বাগান মালিক এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা আম ভাঙছেন এবং এই আম ঢাকা, চিটাগাং, রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় দিচ্ছে এবং এই আমের চাহিদা কিন্তু বাড়ছে বিদেশেও। আমাকে কৃষি বিভাগ জানিয়েছেন এই বছরে 5 মেট্রিক টন আম যাবে বিদেশে, তবে গত বছর কিন্তু এরা বেশি আম গিয়েছিল। মেহেরপুর জেলায় 2400 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, যেখান থেকে 40,000 মেট্রিক টন আম পাবে বলে ধারণা করছেন এবং এখান থেকে মেহেরপুরের অর্থনীতিতে যোগ হবে প্রায় 160 কোটি টাকা। তো মেহেরপুরে ইতিমধ্যে যে আম ভাঙা শুরু হয়েছে, ব্যবসায়ীরা বলছেন এখন বাজার দর কিছুটা হলে কম, তবে যারা ভোক্তা পর্যায়ের যারা আম কিনছেন তারা কিন্তু বেশি দামে কিনছেন। এখন ব্যবসায়ী এবং বাগান মালিক যারা, তারা আম 45 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি করছেন, তবে তারা আশা করছেন যে 1 সপ্তাহ পরে আমের দাম বাড়বে এবং তারা 60 থেকে 70 টাকা কেজি দরে এই আম বিক্রি করতে পারবেন। মেহেরপুরে শুধু হিমসাগর আম নয়, কিন্তু মেহেরপুরের ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি থেকে শুরু করে তিলি, বোম্বাই সব বিভিন্ন প্রজাতির আম রয়েছে, যেগুলো এই হিমসাগরের পরেই কিন্তু ভাঙা আবার শুরু হবে। তো মেহেরপুরের আম সারা বিশ্বের আমেরিকা, লন্ডন থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে কিন্তু যাচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে যে মেহেরপুরের যারা আম চাষি এবং কানন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে আমাদের সেখানকার আমের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন অথবা আম সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের জানাচ্ছিলেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। দেশের মোট আম উৎপাদনের 1/3 আসে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে, কিন্তু সম্ভাবনাময় এই খাতের আধুনিকায়ন, রোগবালাই দমন ও প্রক্রিয়াজাতকরণের অভাব পূরণ করতে পারছে না বর্তমান আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রটি। বিশ্ববাজারে আম রপ্তানি ও জিডিপিতে অবদান বাড়াতে একটি পূর্ণাঙ্গ আম গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি চাঁপাইনবাবগঞ্জবাসীর।
প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলার আমের খ্যাতি শতাব্দী প্রাচীন। বর্তমান জেলার প্রায় 37,500 হেক্টর জমিতে আমের বাগান। এ অঞ্চলের 4টি আম খিরসাপাত, ল্যাংড়া, আশ্বিনা ও ফজলি পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। তবে এখনও সেই আমের রাজধানী ভুগছে পর্যাপ্ত গবেষণা ও সঠিক নীতিমালার অভাবে। 80-র দশকে প্রতিষ্ঠিত আম গবেষণা কেন্দ্র 90-এর দশকে ফল গবেষণায় রূপান্তর হয় ক্ষুব্ধ স্থানীয় চাষি ও অংশীজনরা। শুধু ভোক্তা পর্যায়ে খেলে হবে না, এইটার ব্যাপক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা দরকার। আম গবেষণা কেন্দ্র এবং উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র দুটো মিলে একটা ইনস্টিটিউট হলে এখানে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রেও এটি ব্যাপক সাড়া জাগাবে। বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান 7ম। নতুন জাত উদ্ভাবন, আধুনিক চাষ পদ্ধতি এবং সংগ্রহোত্তর সঠিক ব্যবস্থাপনা করা গেলে এই অবস্থান আরও এগিয়ে নেওয়া সম্ভব। একটি স্বাধীন আম গবেষণা ইনস্টিটিউট করা গেলে এই অঞ্চলে আমের বাণিজ্য প্রায় 70 থেকে 80,000 কোটি টাকায় দাঁড়াবে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু একটা ফসল কেন্দ্রিক যে ফসলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি, সেটা নিয়ে কিন্তু এটা হতে পারে বাংলাদেশ আম গবেষণা ইনস্টিটিউট। কিন্তু এটা হলো যে বাংলাদেশ সরকারের মধ্যে থেকে এটা আসতে হবে, এটার একটা প্ল্যানিং হতে হবে, এটা কিভাবে কাজ করবে সেটা একটা অর্গানোগ্রাম থাকবে। আমকে কেন্দ্র করে যদি গবেষণাটা আরও সম্প্রসারিত হয় তাহলে আমের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এর বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাবে, এখান থেকে কৃষকরা লাভবান হবে। আমকে কেবল একটি মৌসুমি ফল হিসেবে বিবেচনা না করে একে বাণিজ্যিক ও শিল্প খাতে রূপ দিতে আম গবেষণা ইনস্টিটিউট এখন সময়ের দাবি। সরকারের দূরদর্শী সিদ্ধান্তের অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জবাসী। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।